জ্বালানি সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা জোরদার প্রচেষ্টায় ভূমিকা রাখবে আশা ঢাকার। 22 বছর পর কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন খাল পুনর্খনন সহ বেশ কয়েকটি প্রকল্প। নতুন আশায় স্থানীয়রা। বাজারে নতুন চাল আসা শুরু হলেও দামে অস্বস্তি। কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। পরিবহন ব্যয় আর সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের। রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি। 7 দিনে 300-র বেশি মামলা। সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখার আশা। নারায়ণগঞ্জে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী সন্তানের পর গৃহবধূ সালমা আক্তারের মৃত্যু। এ নিয়ে মারা গেলেন এক পরিবারের 5 জনই। এবং বেইজিংয়ে চূড়ান্ত দফার আলোচনায় ট্রাম্প শি। ইরানকে সামরিক সরঞ্জাম বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে চীন, দাবি মার্কিন প্রেসিডেন্টের। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে এটি সই হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সমঝোতা স্মারকে সই করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এমন এক সময়ে এই সমঝোতা স্মারক হলো যখন মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বাংলাদেশ সহ অনেক দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুতর চ্যালেঞ্জের মুখে। এতে আরও বলা হয়, সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জ্বালানি পাওয়ার উৎস বৈচিত্র্যপূর্ণ করার মাধ্যমে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদারের যে প্রচেষ্টা বাংলাদেশের আছে তাতে ভূমিকা রাখবে এই সমঝোতা স্মারক। 22 বছর পর কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করবেন খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কয়েকটি প্রকল্প। বক্তব্য রাখবেন জনসভায়। এতে উচ্ছ্বসিত স্থানীয় জনগণ ও দলের নেতাকর্মীরা। আশায় বুক বেঁধেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, কৃষি, অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্রিক উন্নয়নের প্রত্যাশিত ঘোষণার। পদ্মা, মেঘনা আর ডাকাতিয়ার তীরে গড়ে ওঠা ইলিশের বাড়ি হিসেবে পরিচিত চাঁদপুর। সড়ক, রেল ও নদীপথের সহজ যোগাযোগ ব্যবস্থায় অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা কারণে হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। তবে প্রধানমন্ত্রী শনিবারের সফর ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন জেলাবাসী। সচেতন মহল বলছে, প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে হবে নদী ভাঙন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নদীকেন্দ্রিক পর্যটন ও দ্রুত ইপিজেড নির্মাণের কথা। নদীকেন্দ্রিক যে চরের উপরে যে সমস্ত জায়গাগুলো আমাদের খোলামেলা পড়ে আছে, এই সমস্ত জায়গাগুলিকে যদি আমরা পর্যটন হিসেবে গড়ে তুলতে পারি। ইপিজেডটি যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে অতি শীঘ্র এটি বাস্তবায়িত হয়। এর মাধ্যমে চাঁদপুর এবং তার আশেপাশের জেলাগুলোর অনেক লোকের কর্মসংস্থান হবে। শিক্ষার যে আধুনিক যে ছোঁয়াগুলো লাগার কথা ছিল, যেমন অনেক জেলাতেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, আমাদের দুটোই আছে, কিন্তু দুটোর অবকাঠামো উন্নয়ন কিন্তু এখনো ঘটেনি। প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এটা আসলে আমাদের দলীয় নেতাকর্মীর ভিতরে যেমন উচ্ছ্বাস, আমাদের চাঁদপুরের মানুষের ভিতরেও সেই উচ্ছ্বাস যে তারেক রহমানকে দেখবে। আমরা আনন্দিত এবং ওনাকে গ্রহণ করার জন্য আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে ছাত্রদলের নেতৃত্বে তাকে বরণ করে নেবেন ইনশাআল্লাহ। সফরে খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন দলের সাংগঠনিক সভায়। চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমরা এই ব্যাপারে সবাই সচেষ্ট আছি, সক্রিয় আছি, সচেতন আছি। ইতিমধ্যে আমরা সব রকম রিকনেসেন্সের কাজ শেষ করেছি এবং আমরা যেখানে যেমন প্রয়োজন সেরকম নিরাপত্তার ব্যবস্থা করেছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী চাহিদা ও প্রত্যাশা তুলে ধরার কথা জানান সংসদ সদস্য। 31 দফাকে আমরা সামনে নিয়ে এবং আমাদের লোকাল যে দফাগুলো আমরা বলেছি আপনাদেরকে, সেগুলা সামনে নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাহিদাপত্র দিব। সরকার গঠনের প্রায় 3 মাসের মধ্যে প্রধানমন্ত্রীর সফরে উচ্ছ্বসিত চাঁদপুরবাসী। জেলার উন্নয়ন কর্মকাণ্ডে যোগ হবে নতুন মাত্রা, এমনটাই প্রত্যাশা সকলের। এদিকে চাঁদপুরে পৌঁছানোর আগে কুমিল্লার বরুড়ায় পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাজধানীর ব্যস্ত সড়কে সিগন্যাল বাতি লাল হলেও
চালকরা আগের মতো নিশ্চিন্তে অমান্য করতে পারছেন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে 12টি গুরুত্বপূর্ণ মোড় ও ক্রসিংয়ে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা। পর্যায়ক্রমে আগামী 6 মাসে 60টি স্থানে এই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে। ডিএমপির তথ্য বলছে 1 সপ্তাহেই এসব ক্যামেরার মাধ্যমে মামলা হয়েছে 300-র বেশি। এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। আইন ভঙ্গ করে রাজধানীতে গাড়ি চালানোর অভিযোগ বেশ পুরনো। তবে সিগন্যাল বাতি লাল হলে এখন আর আগের মতো নিশ্চিন্তে অমান্য করতে পারছেন না চালকেরা। কারণ মোড়ে ট্রাফিক পুলিশ না থাকলেও তাদের উপর নজর রাখছে এআই চালিত ক্যামেরা। এর সঙ্গে যুক্ত করা হয়েছে ই প্রসিকিউশন বা ডিজিটাল মামলা ব্যবস্থাও। ডিএমপি ট্রাফিক বিভাগ জানায় 7 মে থেকে পরীক্ষামূলক এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়। এর মধ্যে ট্রাফিক আইন অমান্যর 2500-এর বেশি ফুটেজ পাওয়া গেছে। টেকনিক্যাল টিমের যাচাই বাছাই শেষে মামলা ও নোটিশ পাঠানো হয় সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকদের কাছে। বর্তমানে গুলশান, বিজয় সরণি সহ 12টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট ও এআই ক্যামেরা চালু রয়েছে। এখন পর্যন্ত আমরা 3 শতাধিক মামলা করতে পারছি। প্রক্রিয়া চলছে, যে অপরাধগুলি সংগঠিত হয়েছে সেগুলি যাচাই বাছাই চলছে। এই পর্যায়ক্রমে সেই প্রসিকিউশনের বার্তাটি গাড়ির মালিকের ঠিকানায় চলে যাবে। ডিএমপির তথ্য মতে গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে স্থাপিত এআই ক্যামেরা লালবাতি অমান্য, জেব্রা ক্রসিং দখল, উল্টো পথে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো সহ অন্তত 6 ধরনের ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করতে সক্ষম। তবে ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি সম্পর্কে জানেন না বেশিরভাগ চালক। যদিও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। স্টার্ট করছে নতুন করে, এখন আসতে ক্লিয়ার হইতে অটো সিস্টেম করছে, এটা অনেকজনের ভালো। বাইরের সিস্টেম, বাইরের জন্য যে সিস্টেম আমাদের দেশে করলে এটা আরও ভালো হবে। যেরকম শুনতে যেরকম হলে তো অবশ্যই ভালো হবে, তাহলে আর কেউ অমান্য করবো না সিঙ্গেল। ট্রাফিক সংশ্লিষ্টরা বলছেন এতে আইন প্রয়োগে স্বচ্ছতার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে। মামলার সংখ্যা বাড়ানো, শুধুমাত্র ফাইন করা, লোকজনকে কোনো রকম কোনো হরেনের মধ্যে ফেলা, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এক সময় দেখতে চাই যে একটি উন্নত বিশ্বে যেমন সবাই নিজ থেকেই ট্রাফিক আইন মেনে চলে, আমাদের দেশে ইনশাল্লাহ এটা তাই হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির শতভাগ সুফল পেতে যানবাহনের তথ্য হালনাগাদ এবং লেন নির্দিষ্ট করতে হবে বলছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। সিগন্যালগুলিকে যদি ফাংশনিং করাতে চান তাহলে এখানে ড্রাইভার কমপ্লায়েন্স লাগবে। বিগত 7 দিন ধরে এআই প্রযুক্তি মাঠে থাকার ফলে ইতিমধ্যে কিন্তু চালকদের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি আমি বলবো তৈরি হয়ে গেছে। সিগন্যালগুলিতে থামছে, সিগন্যালগুলি মেনে চলার চেষ্টা করছে, ফলে এখানে একটা শৃঙ্খলা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। এআই ক্যামেরার সুফল পেতে ছোট যানবাহনগুলোকে প্রধান সড়ক থেকে সরানোর পরামর্শ তার। শতভাগ আমরা সুফলের কথা বলি, এটা যদি পেতে হয় তাহলে আমার সড়কে যে লক্কর চক্কর যে বাসগুলি আছে সেটা নিয়ন্ত্রণ করতে হবে এবং একই সাথে আনরেজিস্টার্ড অবৈধ যে যানবাহনগুলি আছে এটা নিয়ন্ত্রণ করতে হবে। পুরো ব্যবস্থাটি কার্যকর করতে প্রযুক্তিগত সক্ষমতা, পর্যাপ্ত জনবল ও জনসচেতনতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতার পেছনে শুধু বৃষ্টি নয়, দায় আছে মানুষেরও। যত্রতত্র ফেলা গৃহস্থালী অন্যান্য বর্জ্যে ভরাট হয়ে যাচ্ছে খাল, ড্রেন, আর এরই খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে যাত্রাবাড়ি, দনিয়া ও কুতুবখালী এলাকায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। এটি কোনো ভাগাড় নয়, রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া কুতুবখালী খাল, যেখানে পানির দেখা মেলা ভার আবর্জনায় প্রায় ভরাট হয়ে থাকে সব সময়। কাঁথা, বালিশ, প্লাস্টিক থেকে শুরু করে সব বর্জ্যের ঠিকানা এই খাল। খালের বুক জুড়ে জমে থাকা বর্জ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পানি চলাচলের পথ, আর তার ভয়াবহ প্রভাব পড়ছে এলাকার জনজীবনে। অনেক ভোগান্তি, মানে বাড়ি ঘর পানিতে বইরা যায়। আমরা তো মনে করেন খুবই কষ্টের মধ্যে আছি। সমস্যাগুলো সাফার করতেছে একমাত্র আমরা, এই পাশে দোকানদারগুলো আছে সবাই আমরা একদম বসা। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক, রাস্তা আর খালের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে অনেক সময়। হাঁটু পানি ঠেলে চলাচল করতে হয় মানুষকে। সিটি কর্পোরেশন থেকে এসে পরিষ্কার করে এবং এরা বলে যায় আপনারা এর ভিতরে কোনো ময়লা ফেলাইবেন না, প্লাস্টিক বজ্র এগুলো ফেলবেন না। সিটি আসে পরিষ্কার করে, বাট কিছুক্ষণ পরেই তো আবার শুরু হয়ে গেল ময়লা ফেলানো। বিশেষ করে কুতুবখালী, জুরাইন, দনিয়া সহ ঢাকা দক্ষিণ সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মানুষের কাছে এই দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। সামান্য বর্ষণেই ঘন্টার পর ঘন্টা পানিবন্দী হয়ে থাকে অলিগলি, বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাচল। টাকা দিতে হবে, পলা পলা ময়লা ফেলায় রাত্রে, সেই জন্যই এই অবস্থা। আমি আর আপনি তো ভালো, জনগণ অনেক চোখ কে দেখবো, ডিউটি এই চাকরিটা কে করবো? পাবলিক সচেতন না হলে কিছু করতে পারবে না কেউ।
এটা জনগণের উপরে সব কিছু। স্থানীয়দের অভিযোগ, বাসাবাড়ির ময়লা আবর্জনা যত্রতত্র খাল ও ড্রেনে ফেলার কারণেই বন্ধ হয়ে যাচ্ছে পানির প্রবাহ। তবে পরিস্থিতির জন্য নিজেদের দায়ও স্বীকার করছেন অনেকে। ফজরের আজান দিলে হাতে করে ময়লাটা ঠাস করে ফালায় দিয়ে চলে যায়, এগুলো আমরা দেখি স্যার। কিন্তু আমরা এখানে বসত করি, বলতে গেলে আমাদের সাথে ঝগড়া হবে। সাইনবোর্ড পর্যন্ত লাগাই দেওয়া হয়েছে যেখানে ময়লা ফেলানো নিষেধ, ঠিক আছে, এরপরেও হেরা কোনো কথা শোনে না। এদিকে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে গিয়ে চরম বেগ পেতে হচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীদেরও। দক্ষিণ সিটি কর্তৃপক্ষ বলছে, নিয়মিত খাল ও ড্রেন পরিষ্কার করা হলেও নাগরিকদের অসচেতন আচরণের কারণে কাঙ্ক্ষিত ফল মিলছে না। গত সপ্তাহে কিন্তু এখানে পরিষ্কার করেছি এবং এই এক সপ্তাহ পরে কিন্তু আবার এখানে ময়লা জমে যায়, বাসাবাড়ির সামগ্রী সহ এখানে ফেলা হচ্ছে। সো এটা আমরা যতই পরিষ্কার করি না কেন আবার 7 দিন পরে একই অবস্থা চলে আসতেছে। একদিকে নগরায়ণ, অন্যদিকে অসচেতনভাবে বর্জ্য ফেলা, এই দুই চাপে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রাজধানীর প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী ও সন্তানদের পর মারা গেলেন গৃহবধূ সালমা আক্তার। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে মারা গেলেন একই পরিবারের 5 সদস্য। সালমার শরীরের 60% দগ্ধ হয়েছিল। এর আগে তার স্বামী এবং ছেলে ও 2 মেয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত রবিবার সকালে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হন সবজি বিক্রেতা কালাম ও তার পরিবারের সদস্যরা। বাজারে এখন নতুন চালের ঘ্রাণ থাকার কথা থাকলেও ছড়াচ্ছে কেবল দামের ঝাঁজ। মৌসুমের শুরুতে দাম কমার বদলে উল্টো বেড়েছে সব ধরনের চালের দাম। শুধু চাল নয়, পরিবহন খরচ আর সরবরাহ কমের অজুহাতে রাজধানীর বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই লাগামহীন। আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না সিন্ডিকেট আর অজুহাতে জিম্মি সাধারণ মানুষ। রাজধানীর বাজারে আসতে শুরু করেছে মৌসুমের নতুন চাল। এই সময় দাম কমার কথা, কিন্তু বাজারে তার উল্টো চিত্র। সপ্তাহের ব্যবধানে নাজিরশাইল, মিনিকেট কিংবা আটাশ সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। মানভেদে মিনিকেট 75 থেকে 85 টাকা আর নাজিরশাইল বিক্রি হচ্ছে 90 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি বেড়েছে প্যাকেটজাত পোলাও চালের দাম, কেজিতে 10 টাকা বেড়ে ঠেকেছে 190 টাকায়। আজকে 2-3 দিন যাবত মিনিকেটে বস্তাপতি 50 কেজির বস্তাপতি 1 থেকে 150 টাকা বাইরে গেছে। 28 সাল চালের যত চাউল আইটেম আছে সব চলে বাজারে বাড়তি। বৃদ্ধির কারণে আমি সম্পূর্ণ দেখতে সিন্ডিকেটের কারণে মেহমানিক যারা ওরা দান কিনা মদত করে চালের দামটা এটা বাড়াই দিছে। শুধু চাল নয়, উত্তাপ ছড়িয়েছে পেঁয়াজ আর ডালের বাজারেও। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা বেড়ে দাঁড়িয়েছে 45 টাকায়। ভালো মানের মসুর ডাল কিনতে গুনতে হচ্ছে 170 টাকা। এদিকে দাম বাড়ানোর পরও বাজারে কাটেনি সয়াবিন তেলের সংকট। মার্কেটে পর্যাপ্ত পরিমাণ তেল নাই, কাস্টমার আইলে তেল দিতে পারি না, কাস্টমারে খালি তেল ছাড়লে দিই না, এই কেন তেল দিবেন না, ঝরগা বিপদ। আমিষের চাহিদা মেটাতে গিয়েও হিমশিম সাধারণ মানুষ। 3 টাকা বেড়ে ডিমের হালি এখন 50 টাকা। মাছের বাজারেও নেই কোনো স্বস্তির খবর। আর সরবরাহ কমের অজুহাতে পটল, ঝিঙ্গা কিংবা করলা অধিকাংশ সবজি এখন 70 থেকে 100 টাকার ঘরে। 100 টাকা 110 টাকা যে সময় ছিল, এ সময় ফারা মূল্য লস হয়েছে, কিন্তু এখন যেন 150 টাকা বেশি বিক্রি করতেছি, 50 টাকা এখন কিন্তু জনগণের লস। বৃষ্টিতে অনেক মাল নষ্ট হয়েছে, তারপরে অনেক জায়গার মধ্যে পানি। আগের চেয়ে একটু দাম বাড়ছে। প্রতিটা সবজিতে সিজন অনুযায়ী সবজিগুলো আমরা পাইতেছি না। কেজিতে 20-30 টাকা আর কি বাড়তেই এই বাজারে কাস্টমার আর কি মোটামুটি। সাধারণ মানুষের দীর্ঘশ্বাস ভারী হচ্ছে প্রতিদিনের খরচের খাতায়। আয়ের সাথে ব্যয়ের এই অসামঞ্জস্যতায় সাধারণ ভোক্তাদের পিঠ এখন দেয়ালে ঠেকেছে। 150 টাকা ডজন ডিম। সাধারণ মানুষ মাছ খেতে পারে না। আমি বাজারে গিয়ে মাছ কিনতে পারি না। বাসা ওখানে 44 টাকা কেজি চাল, আর এখানে চাল 56 টাকা কেজি, সন্না পাস। অসুবিধা তো আছে। বাজারে উৎসবের ঋতু এলেও সাধারণ মানুষের রান্নাঘরে এখন কেবলই দুশ্চিন্তার ভাঁজ। অজুহাতের বেড়াজালে বন্দী এই বাজার ব্যবস্থায় ভোক্তাদের স্বস্তি ফেরাতে সরকারের কঠোর নজরদারি এখন সময়ের দাবি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।
নেত্রকোনার মদনে সরকারি গুদাম থেকে পাচারের সময় 667 বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নেত্রকোনা মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চাল ভর্তি ট্রাকটি জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে চাল নিয়ে বাউশি এলাকার তালুকদার রাইস মিলে যাচ্ছিল ট্রাকটি। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। 667 বস্তায় প্রায় 20 টন চাল ছিল, কিন্তু ট্রাক চালক এ বিষয়ে সন্তোষজনক কোনো তথ্য বা কাগজপত্র দেখাতে পারেননি। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, চালগুলো আনোয়ার হোসেন মাস্টার নামে এক ব্যক্তি টিআর কাবিখার ডিও কিনে সংগ্রহ করেছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। 14টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক সহ 13টি পদেই জিতেছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের প্রার্থীরা। সদস্যের একটি পদে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী। 2984 ভোট পেয়ে আবার সভাপতি হয়েছেন ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। তিনি বর্তমানে নোয়াখালী 1 আসনের এমপি এবং বিএনপির যুগ্ম মহাসচিব। এছাড়াও সম্পাদক পদে 2582 ভোটে জয়ী হয়েছেন আইনজীবী মোহাম্মদ আলী। এবার ভোটার 11,097 জন আইনজীবী। ঈদ ঘিরে ঝিনাইদহ ও মেহেরপুরে পশু খামারিদের বেড়েছে ব্যস্ততা। করছেন শেষ মুহূর্তের পরিচর্যা। দেয়া হচ্ছে প্রাকৃতিক খাবার। ভারত থেকে গরু না আসায় স্বস্তি আছে খামারিদের মধ্যে। তবে খাবারের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তা কাটেনি। হাঁকডাক আর পশু কেনাকাটায় জমে উঠতে শুরু করেছে ঈদুল আজহার আমেজ। ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা দক্ষিণপাড়া গ্রামের মনোয়ার হোসেন মমতা মাখানো হাতে খামারের গরু গোসল করিয়ে মুছে দিচ্ছেন কাপড় দিয়ে। শীঘ্রই গরুগুলো হাটে তোলা হবে। ভালো দাম পাওয়ার আশা খামারির। খামারিতে যদি বিক্রি হয় তাই হলো, না হলে কুরবানিতে আমার গরু বিক্রি করতে হবে, ঢাকায় আমার নিয়ে যেতে হবে। মনোয়ারের মতো জেলার পশু খামারিরা ব্যস্ত শেষ মুহূর্তের পরিচর্যায়। দেয়া হচ্ছে প্রাকৃতিক খাবার, বিচালি, খড়, ছোলা ও ভুসি। ভারত থেকে গরু না আসায় আছে কিছুটা স্বস্তি। তবে খাবারের দাম বৃদ্ধিতে বিপাকে অনেকেই। গরুর খাবারের বাজার বেশি, তো খাবারের সবকিছুর দাম বেশি। গতবারের তুলনায় অনেক খরচ বেড়ে গিয়েছে এবছর। ইন্ডিয়া থেকে যদি গরু না আসে, আমাদের গরু বিক্রি হবে, চাহিদা আছে, ইনশাল্লাহ আমরা বিক্রি করে টাকা উঠাতে পারবো। হাটগুলোতে তাৎক্ষণিক সেবায় ভেটেরিনারি মেডিকেল টিম রাখার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ঈদের আগেই আমাদের যে কোরবানি হাটগুলো থাকবে, সেখানে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, প্রত্যেকটা হাটে আমাদের ডাক্তার থাকবে এবং কোনো রকম ইমার্জেন্সি কোনো কেস হলে সাথে সাথে আমাদের ডাক্তার সেগুলো টেক আপ করবে। ব্যস্ততার অন্ত নেই মেহেরপুরের পশু খামারিদেরও। তবে অনেক খামারির অভিযোগ, গোখাদ্যের দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে সাথে গরুর বিক্রয় মূল্য না বাড়লে লোকসানের মুখে পড়বেন তারা। গত বছরের ন্যায় হয় তাইলে আমাদের মুনাফা হবে না, কারণ খাবারের প্রচুর দাম। যেহেতু এই গরু দুটো ন্যাচারাল খাবার খাওয়ানো, এখানে কোনো মেডিসিন বা কোনো ভ্যাকসিন দেওয়া না। প্রাকৃতিক উপায়ে পশুপালনে সার্বিক সহায়তার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। যে গরুগুলো মোটাতাজাকরণ হচ্ছে, সেগুলোতে কোনো স্টেরয়েড বা কোনো হরমোন ব্যবহার হচ্ছে না। কারণ আমরা খামারিদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, তারপরে তাদের সাথে আলাপচারিতার মাধ্যমে তাদেরকে সচেতন করছি যে এগুলো ভালো না। ঈদকে ঘিরে ঝিনাইদহে 93,572টি গরু, 1,48,000 ছাগল এবং মেহেরপুরে 53,702টি গরু ও 1,25,662টি ছাগল প্রস্তুত করছেন খামারিরা। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক। কোরবানির ঈদের 2 সপ্তাহ বাকি থাকতে খুলনায় খামার থেকে নিয়মিত হাটে পশু বিক্রি শুরু হয়েছে। বিভাগের 10 জেলায় এবার বসছে 170টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এবার কোরবানির পশুর দাম কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। আমি রয়েছি একের বলা যায় খুলনার যে শেষ সীমানা, শেষ সীমার আনার এবং বাগেরহাটের লাগোয়া যে পশুর হাট, এই পশুর হাটটিতে, এবং এখানে দেখেছি সকাল থেকে ক্রেতা এবং বিক্রেতার আগমনে একবার মুখরিত ছিল। পশু কিন্তু বেচা কিনা হচ্ছে। ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে পশুকে সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে বলছেন যে বিগত সমাজে বছরে একই রকম দাম রয়েছে, এবং ক্রেতারা বলছেন যে গোখাদ্যের দাম বেশি, যার কারণে পশুর দাম একটু বেশি দামে বিক্রি হচ্ছে। কথাও এক বিক্রেতা রয়েছে। কেমন পশু বিক্রি হচ্ছে? খুব ভালো। দাম কেমন চাচ্ছেন বা কেমন বিক্রি হচ্ছে? যা ও কেনা বেচার দিক দিয়ে ক্রেতা বিক্রেতা উভয় সমন্বয় করে বিক্রয় হচ্ছে, খুব ভালো। ধন্যবাদ আপনাকে। আমরা হাটের দায়িত্বে রয়েছে, এই হাটে কেমন পশু বেচা কিনা হচ্ছে, দাম কেমন হাঁটছে, ক্রেতা বিক্রেতা কি বলছে? ধরেন এই ধন্যবাদ আপনাকে। বেতাগা পশুর হাটে ঐতিহ্যবাহী হাট,
এখানে 8 থেকে 10,000 গরু সপ্তাহে 2 দিন হাট বসে, সোমবার এবং শুক্রবার। ক্রেতা এবং বিক্রেতা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে ক্রয় বিক্রয় করার জন্য, এবং তাদের চাহিদা মতন ছোট থেকে বড় গরু পাওয়া যায়, চাহিদা মতন গরু ক্রয় করে এবং খুব সুন্দর কেনাবেচা হয়। আমরা মহা খুশি এবং সবাইরে কঠোর নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তার ভিতরেই কেনাবেচা সম্পন্ন করি। এতে আমরা হাট কর্তৃপক্ষ আমরা খুব মহা খুশি যে আমরা সবাই জানমাল নিরাপদে পৌঁছায় দিতে পারি, এই আর কি। ধন্যবাদ আপনাকে। এবং শেষ সময় যেমন হাটগুলো জমে উঠছে, অনুরূপভাবে খামারি যায় তারা কিন্তু অতি যত্নের সাথে লালন প্রকৃত পশুগুলো বিক্রয়ের উদ্দেশ্যে হাটগুলোতে স্থায়ী অস্থায়ী হাটগুলো তুলছে এবং তাদের যে সাধ্যের মতো ক্রেতারা ক্রয় করছে, এবং বলা যায় ক্রেতা বিক্রেতার আগমনের মধ্য দিয়ে খুলনার পশুর হাটগুলো জমে উঠেছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। চাকরি ফিরিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কর্মসূচির সবশেষ তথ্য জানাবেন। আপনি জানেন যে পিলখানা হত্যাকাণ্ডের পর কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু বিভিন্ন বিডিআর সদস্যদের চাকরি গিয়েছিল, তারপর থেকেই তারা বিভিন্ন সময় মানববন্ধন করে আসছে। আজকেও বিডিআর কল্যাণ পরিষদ নামে তাদের একটি সংগঠন তাদের চাকরিতে পুনর্বহাল এবং যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের দাবিতে তারা মানববন্ধন করছে, এবং তারা বলছেন যে যারা প্রকৃত অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি যারা বিনা দোষে কারাগারে রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। প্রায় 18,520 জন সদস্য আছে সারা বাংলাদেশে, যারা বিভিন্ন সময় পিলখানা হত্যাকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সময় চাকরিচ্যুত হয়েছে, তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন, এবং পাশাপাশি যাদের বয়স রয়েছে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার এবং যাদের বয়স শেষ হয়ে গিয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। আমরা কথা বলবো কয়েকজন বিডিআর সদস্যদের সঙ্গে। একটু বলবেন যে আজকে আপনারা কি দাবি নিয়েছেন এবং কেন? মূলত আজকে আমাদের প্রধান দুটি দাবি। একটি দাবি হলো আমরা যারা চোর নোটা স্থাপনায় আমাদেরকে অন্যায়ভাবে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে যিনি অপরাধী শেখ হাসিনা তারই তদন্তাধীন আবুল কাহার আকন্দ অন্যায়ভাবে আমাদের চাকরিচ্যুত করেছে। আমরা আমাদের সম্পূর্ণ সুযোগ সুবিধা সহ চাকরি ফেরত চাই, এবং 57 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যার দায়ে যারা অভিযুক্ত তাদের প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা চাই এবং নিরপরাধীদের আমরা মুক্তি চাই। আমরা কথা বলছিলাম একজন বিডিআর চাকরিচ্যুত সদস্যদের সঙ্গে। তারা বলছেন যে তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও রয়েছে, দ্রুত যেন এই অবস্থা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয় এবং দ্রুত একটি বিচারের যারা প্রকৃত দোষী তাদের জন্য বিচারের মুখোমুখি করা হয় এবং যারা নির্দোষ তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় এবং চাকরিতে পুনর্বহাল করা হয়, এমনটাই কিন্তু তাদের দাবি। তো এখন পর্যন্ত শাহবাগের জাদুঘরের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। 3 দিনের সফর শেষে চীন ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ দিনে বেইজিংয়ের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে চূড়ান্ত দফার আলোচনায় বসেন ট্রাম্প। এর আগে তিনি দাবি করেন ইরানকে সামরিক সরঞ্জাম দেয়া বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে চীন। এদিকে যুদ্ধ বন্ধ করে দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। শুক্রবার বেইজিংয়ে পা রাখার পর লাল গালিচা দিয়ে বরণ করে নেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে। প্রায় 1 দশকের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর। শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে চূড়ান্ত দফার আলোচনায় বসেন ট্রাম্প। এর আগে বৃহস্পতিবার 2 নেতার বৈঠকে আলোচনা হয় অনেক জটিল বিষয় নিয়ে। কথা হয় ইরান যুদ্ধ নিয়েও। বলা হচ্ছে এই ঐতিহাসিক বৈঠকের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র চীনের অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু। ট্রাম্পের দাবি ইরানকে সামরিক সরঞ্জাম দেয়া বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে চীন। যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হরমুজ প্রণালীও দ্রুত খুলে দেওয়া উচিত বলেও মনে করে বেইজিং। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় নতুন মেরুকরণের আভাস। বেইজিংয়ে যখন শি জিনপিং আর ডোনাল্ড ট্রাম্প বৈঠকে তখন বিশ্বের নজর $1 ট্রিলিয়ন বাণিজ্য চুক্তির দিকে। বাণিজ্য শুল্ক আর চিপ যুদ্ধের উত্তাপ ছাপিয়ে 2 নেতার আলোচনায় গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতাও। 1 দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান। বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংয়ের ঐতিহাসিক বৈঠক। বিশ্ব অর্থনীতির 2 নিয়ন্ত্রক দেশের এই 2 নেতার সাক্ষাৎ কেবল দ্বিপাক্ষিক নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার নতুন সমীকরণ। আলোচ্যসূচির শীর্ষে বাণিজ্য। ট্রাম্প চায় সয়াবিন আর বোয়িংয়ের বিশাল বাজার। এআই প্রযুক্তির চিপ বিক্রির অনুমতি দিয়ে সম্পর্কের বরফ গলাতে শুরু করেছে ওয়াশিংটন।
চীনে ট্রাম্পের সফরসঙ্গী সিলিকন ভ্যালির শীর্ষ কর্মকর্তারা। অ্যাপেল থেকে টেসলা, সবার চোখ চীনের বিশাল উৎপাদন ও বিপণন ব্যবস্থার দিকে। তবে পথটা মসৃণ নয়। তাইওয়ান ইস্যু, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বেইজিং এঁকে দিয়েছে রেড লাইন। দুই পরাশক্তি কি পারবে সংঘাতের ফাঁদ এড়াতে? আলোচনার টেবিলে ইরান যুদ্ধ। মধ্যস্থতাকারী হিসেবে অনেকে বেইজিংয়ের ভূমিকা প্রত্যাশা করলেও বিশ্লেষকদের মতে এখানে বেশ সতর্ক চীন। কেবল বাণিজ্য নয়, এই বৈঠকের উপর নির্ভর করছে দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতা। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ও বেইজিং যদি একে অপরের রেড লাইনকে সম্মান করে, তবেই বিশ্বে দীর্ঘমেয়াদী সংঘাত এড়ানো সম্ভব। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।